সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ছোটবেলায় রাস্তায় কফি আর কলা বিক্রি করত ছেলেটি। কুকুরকে ভীষণ ভয় পেত সে। পথে কোনো কুকুর দেখলেই প্রচণ্ড ভয়ে দৌড়াতে শুরু করত। এই ভয় তাকে অস্থির করে তুলত। একদিন ছেলেটি প্রতিজ্ঞা করল সে আর ভয় পাবে না। সিদ্ধান্ত নিল যখনই কুকুর দেখবে তখনই চোখ রাঙিয়ে তাকিয়ে থাকবে। সিদ্ধান্ত কাজে দিল। এই সিদ্ধান্তই পাল্টে দিল তার জীবনের মোড়। কারো রক্তচক্ষুই আর ভয় পেত না ছেলেটি। সমস্যা এলে ভয়ে তা থেকে পালিয়ে না গিয়ে তাকে মোকাবিলা করা, সমস্যার উৎস খুঁজে বের করা পরিণত হয় তার স্বভাবে। এই স্বভাবই তাকে পৌঁছে দেয় সাফল্যের চূড়ায়। যার কথা বলছি তিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার জনক ডাক্তার মাহাথির বিন মুহাম্মদ। তার মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা বিশ্বজুড়ে সমাদৃত। সদাবিনয়ী, হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত এক অসাধারণ মানুষ। আজ জানাবো এশিয়ার নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাথির মুহাম্মদ নেতা সম্পর্কে। 1925 সালের 10 জুলাই মালয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর অ্যালোর সেটরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাহাথির মুহাম্মদ। পিতামাতার 9 সন্তানের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠতম। তার পিতা স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন এবং পরবর্তীকালে একজন সরকারি অডিটর হিসেবে কাজ করেছেন। তার পিতা ছিলেন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ একজন মানুষ। শৃঙ্খলা এবং গুছিয়ে চলার যে সহজাত গুণ মাহাথিরের পরবর্তী জীবনে খুঁজে পাওয়া যায়, সেটি তিনি তার পিতার কাছ থেকে পেয়েছেন। মাহাথির ছোটবেলা থেকেই দারুণ সুশৃঙ্খল জীবন পালন করেছেন। দেশের শক্তিশালী ভিত্তি গড়ার এই কারিগরের জীবনের ভিত্তি কিন্তু গড়ে দিয়েছিলেন তার বাবা মা। মাহাথিরের মা সাধারণ গৃহিণী হলেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং মাহাথিরকে বাসায় পবিত্র কোরআন শিক্ষা দিতেন। মাহাথির মনে করেন ইসলাম ধর্ম আমাদের জীবনের অংশ, একে পরিত্যাগ করার কোনো কারণ নেই। ধর্ম কখনোই অর্থনৈতিক অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না। ইসলাম শুধুমাত্র 7ম শতাব্দীর ধর্ম নয়, ইসলাম অবশ্যই সর্বকালের ধর্ম। ছোটবেলায় মাহাথির খুবই সাধারণ জীবনযাপন করতেন। মাহাথির শৈশবে প্রথমে মালয় ও পরে ইংরেজি স্কুলে শিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন শুরু করেন সেবেরাং পেরাক মালয় স্কুলে। পরে আলোস সেতারের গভর্নমেন্ট ইংলিশ স্কুলে ভর্তি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে জাপান মালয়েশিয়া আক্রমণ করে। ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ হয়ে যায়, চালু হয় জাপানি স্কুল। মাহাথিরের বয়স তখন 16। প্রথমে তিনি জাপানি স্কুলে যেতে চাননি। ওই সময় মাহাথির স্থানীয় ছোট বাজারে কলা বিক্রি শুরু করেন। পিতার চাপে তিনি পরবর্তীতে ওই জাপানি স্কুলে ভর্তি হন। মালয়েশিয়ায় জাপানি শাসন প্রায় 3 বছর স্থায়ী ছিল। 1947 সালে তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড মেডিসিন কলেজে ভর্তি হন এবং চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন সমাপ্ত করেন। এ সময় মাহাথির মালয় জাতির বিভিন্ন সমস্যা তুলে ধরে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। 1953 সালে তিনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় ফিরে আসেন। সিঙ্গাপুরে পড়ার সময় মাহাথিরের সাথে সিথি হাসমা মোহাম্মদ আলীর পরিচয় হয়। সিথি হাসমা তখন দ্বিতীয় মালয় নারী হিসেবে সিঙ্গাপুরে বৃত্তি নিয়ে একই কলেজে চিকিৎসা শাস্ত্র পড়ছিলেন। 1956 সালের 5 অগস্ট মাহাথির ও সিথি হাসমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার বয়স ছিল 33 বছর এবং তার স্ত্রী ডাক্তার সিথি হাসমার বয়স ছিল 22 বছর। তাদের মোট 7 জন সন্তান আছে, যার মধ্যে 3 জনকে তারা দত্তক নিয়েছিলেন। পরিবার সম্পর্কে মাহাথির বলেন, প্রত্যেকের নিজ পরিবার একটি নিরাপদ জায়গা, যা আমাদের এই জটিল সমাজে স্থিরতা আনে। '53 সালে সিঙ্গাপুর থেকে ফিরে এসে মাহাথির একজন চিকিৎসক হিসেবে চাকরিতে যোগ দেন। মালয়েশিয়ার স্বাধীনতার ঠিক পূর্বে তিনি সরকারি চাকুরি ছেড়ে নিজ শহর অ্যালোর সেটরে মাহা ক্লিনিক নামে একটি প্রাইভেট ক্লিনিক শুরু করেন। তিনি রোগীদের বাড়িতে যেতেন এবং মাঝে মাঝে ছোটখাটো অস্ত্রোপচার করতেন। মাহাথিরের মতে চিকিৎসক হিসেবে তার প্রশিক্ষণ ও প্র্যাকটিস তার মধ্যে স্থিরতা এনেছিল ও তাকে যে কোনো পরিস্থিতি মূল্যায়ন করতে সক্ষম করেছিল। তিনি বলেন, চিকিৎসা বিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত লোকের জন্য রাজনীতি একটি ভালো পেশা। একজন ডাক্তার রোগীকে পর্যবেক্ষণ করেন, স্বাস্থ্যগত ইতিহাস রেকর্ড করেন, স্বাস্থ্য পরীক্ষা করেন, ল্যাব পরীক্ষা করেন এবং চূড়ান্তভাবে রোগ নির্ণয় করেন। এ প্রক্রিয়াটি রাজনীতির মতোই।
মাহাথিরের বয়স যখন ২০ বছরের একটু বেশি, তখন তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। সহপাঠীদের একত্র করে তিনি গোপনে মালায়ান ইউনিয়ন প্রস্তাবের বিরুদ্ধাচরণ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জাপানিরা চলে যাবার পূর্বে তৎকালীন মালয়েশিয়াকে তারা থাই সরকারের শাসনাধীনে হস্তান্তর করে। পরবর্তীতে ব্রিটিশরা আবার ফিরে আসে এবং মালায়ান ইউনিয়ন প্রতিষ্ঠা করে। মালায়ান ইউনিয়ন সত্যিকার অর্থে সম্পূর্ণ উপনিবেশ ছিল। মাহাথির ও তার বন্ধুরা রাতের অন্ধকারে সারা শহরে রাজনৈতিক পোস্টার লাগাতেন। তাদের উদ্দেশ্য ছিল সীমিত মালায়ান ইউনিয়ন প্রস্তাবের সমাপ্তি এবং প্রজাতন্ত্রের মর্যাদায় ফিরে পাওয়া। সাইকেল চালিয়ে তারা সমগ্র প্রদেশ ঘুরে জনগণকে ব্রিটিশ বিরোধী হিসেবে সংগঠিত ও সক্রিয় করার কাজে ব্যস্ত থাকতেন। মাহাথির প্রথমে কেদা মালয় যুব ইউনিয়ন এবং পরে কেদা মালয় ইউনিয়ন নামে একটি রাজনৈতিক দল সংগঠিত করেন, যা পরবর্তীতে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনও হিসেবে পরিচিত হয়। সিঙ্গাপুরে থাকাকালীন মাহাথির সেখানে কলেজের মালয় ছাত্রদের নিয়ে মালয় ছাত্র সংগঠন গঠন করেন। তবে এই সংগঠনের উদ্দেশ্য ছিল ছাত্রদের শিক্ষার মান ও ফলাফল উন্নয়ন করা, এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। মাহাথিরের রক্তে মিশেছিল দেশাত্মবোধ আর রাজনীতি। সরকারি চাকরিতে থাকাকালীন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেননি। নিজ ক্লিনিক চালু করার পর ১৯৭৪ সাল নাগাদ ৭ বছর তিনি চিকিৎসক হিসেবে পেশা ধরে রেখেছিলেন। তবে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ততা বাড়তে থাকে। ইউএমএনও এর প্রাদেশিক শাখার ঊর্ধ্বতন পদে তাকে নিয়োগ দেয়া হয়। সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠা মাহাথির ১৯৬৪ সালে ৩৯ বছর বয়সে কোটা সেক্টর দক্ষিণ এলাকা থেকে বিপুল ভোটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি হওয়ার পর তিনি আপ্রাণ চেষ্টা করেন মালয়ীদের সমস্যার কথা বলতে, কিন্তু বারবার বাধাগ্রস্ত হন। উনিশশো সালে ৩০ মে কুয়ালালামপুরে চীনা ও মালয় জাতির মধ্যে তুমুল দাঙ্গার জন্য মাহাথির ইউএমএনও নেতৃত্বকে দোষারোপ করে প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমানকে কড়া ভাষায় চিঠি লেখেন ও পদত্যাগের পরামর্শ দেন। এ সমালোচনা পার্টি নেতৃবৃন্দ সহ্য করলেন না। তারা মাহাথিরকে দল থেকে বহিষ্কার করলেন। ১৯৬৯ সালে তিনি একটি বই লেখেন, যার নাম মালয় ডিলেমা বা মালয়ীদের উভয় সংকট। বইটি নিষিদ্ধ করা হয়। পরবর্তী ৩ বছর তিনি নিজেই রাজনীতি থেকে নির্বাসনে ছিলেন। ১৯৭২ সালের ৭ই মার্চ মাহাথিরকে আবার দলের সদস্য ও সেনেটর হিসেবে পুনর্বহাল করা হয়। পরবর্তীতে ১৯৭৪ সালে নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। শিক্ষামন্ত্রী হয়ে তিনি ঘোষণা দেন তার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা যাবে না। এই ধারা তিনি প্রধানমন্ত্রী হয়েও অব্যাহত রাখেন। তার ছবি শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা সরকারি অফিসে টাঙানো যাবে না বলেও তিনি নির্দেশ দেন। মালয়েশিয়াকে বদলে দেওয়ার ক্ষেত্রে শিক্ষা সংস্কার হচ্ছে মাহাথিরের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। ১৯৭৫ সালে মাহাথির পার্টির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৬ সালের ৫ই মার্চ থেকে ১৯৮১ সালের ১৬ জুলাই পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ১৬ জুলাই ৫৫ বছর বয়সে ডক্টর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার আগে যে ৩ জন প্রধানমন্ত্রী মালয়েশিয়া শাসন করেছেন তারা সবাই ছিলেন সমাজের অভিজাত শ্রেণীর। সেই হিসেবে মাহাথির বেশ সাধারণ ঘর থেকেই উঠে এসেছেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর ৫ বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য টানা ২২ বছর ক্ষমতায় থাকার পর ৭৭ বছর বয়সে ২০০৩ সালের ৩১ অক্টোবর স্বেচ্ছায় ক্ষমতা ও রাজনীতি থেকে বিদায় নেন। অবসর গ্রহণের দীর্ঘ ১৫ বছর পর ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও রাজনীতিতে আসেন। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পরদিন ১০ই মে মালয়েশিয়ার সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০২০ সালের ২৪শে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। মাহাথির মোহাম্মদের শাসনকালীন কৃতিত্ব হল তিনি মালয়েশিয়াকে একটি উন্নত শিল্প নির্ভর দেশে পরিণত করেছেন প্রায় শূন্য থেকে শুরু করে।
ঔপনিবেশিক শোষণে জীর্ণ দেশটি তার চেষ্টায় হয়ে ওঠে একটি উন্নত রাষ্ট্র। এটা এত সহজ ছিল না। ফলে দেশের সাধারণ মানুষ মাহাথির শাসনের কাঠিন্যে গুরুত্ব দেয়নি, অর্থনৈতিক উন্নতিকেই বড় করে দেখেছে। মাহাথির ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। কর্মীদের যা বলেছেন তা নিজেও করে দেখিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও সাধারণ মানুষের একদম কাছাকাছি থাকতেন এই নেতা। এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই কিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও তার জনপ্রিয়তার ভাটা পড়েনি। আশির দশকে গৃহীত ন্যাশনাল ডেভেলপমেন্ট পলিসি বাস্তবায়ন করা শুরু করেন তিনি। ফলাফলে 1992 সালে নিজ দেশের সবাইকে কর্মসংস্থান দিয়ে উল্টো আরও 8 লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দেয় মালয়েশিয়া। পেট্রোনাস টুইন টাওয়ার নির্মাণ, সমুদ্র থেকে 6,300 হেক্টর জমি উদ্ধার, অত্যাধুনিক এয়ারপোর্ট তৈরি, একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হাইওয়ে নির্মাণ সহ তার অসংখ্য উদ্যোগ সফল হয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, পুত্রজায়া নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে, বাকুন জলবিদ্যুৎ ড্যাম সহ অসংখ্য মেগা প্রকল্প বদলে দেয় দেশটির ল্যান্ডস্কেপ। মালয়েশিয়ার সব মুসলিমদের জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেন তিনি। মালয়েশিয়ানদের শিক্ষার 95% খরচ সরকার বহন করে। এই নীতি চালু হয় মাহাথিরের আমল থেকে। স্বাধীনতার সময় মালয়েশিয়ার অধিকাংশ জনসমষ্টি ছিল বেকার অথবা অর্ধবেকার। সে মালয়েশিয়া রূপান্তরিত হয়েছে নিরাপদ, উদার, কল্যাণমুখী জনপদে। তিনি বলেছিলেন, আমাকে 10 জন যুবক দাও, আমি মালয়ীদের সঙ্গে নিয়ে বিশ্ব জয় করে ফেলব। মালয়েশিয়ার নতুন প্রজন্মকে তিনি স্বদেশ প্রেমে এমনভাবে উদ্বুদ্ধ করেছিলেন যে তারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। এক আদর্শিক চেতনা নিয়ে মাহাথির দারিদ্র্যের তলানিতে অবস্থান করা মালয়েশিয়াকে তুলে এনেছেন উন্নয়ন আর আধুনিকতার শীর্ষে। দারিদ্র্য পীড়িত অগোছালো মালয়েশিয়াকে পৌঁছে দিয়েছেন স্বপ্নীল সাফল্যের বিশ্বে। আপদমস্তক, বাস্তববাদী এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ মাহাথিরের রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়নের মন্ত্র রোল মডেল হিসেবে স্বীকৃত। নিজ দেশের উন্নয়নের কাণ্ডারি হিসেবে বিবেচিত তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।